আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জবের প্রিপারেশন কিভাবে অ্যাপ্লাই পুরো ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলবো। শুরুতেই কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে সেই ব্যাপারগুলো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যেখানে আমাদের সবাইকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল অথবা রেলিভেন্ট স্কিল, আরেকটা হচ্ছে সফট অথবা হিউম্যান স্কিল। এরপরে আমাদেরকে ফোকাস করতে হবে এক্সপেরিয়েন্স। যেহেতু জব যেমন হায়ার স্টাডি কিংবা উচ্চশিক্ষা অথবা স্কলারশিপ, এখানে ফোকাস করতে হয় ইংলিশ প্রফিসিয়েন্সির উপরে। আর জবের ক্ষেত্রে সেটা বাংলাদেশে এবং দেশের বাইরে সব জায়গাতে স্কিল এক্সপিরিয়েন্স এই দুই জায়গাতে ফোকাস করতে হবে। এরপরে নেটওয়ার্কিং। আমরা কাকে চিনি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কে আমাকে চেনে, কারণ অনেক জব আছে, অনেক জবগুলো যেটা রিকমেন্ডেশন দরকার হবে, এখানকার ভিতরের ইনফরমেশনগুলো দরকার হবে এবং প্রসেস জানার জন্য নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক সার্কুলার হয়েছে, আপনার কাছে ইনফরমেশন নাই। সো আপনার যদি ওখানে পরিচিত কেউ থাকে, সে যদি আপনাকে বলে দেয় একটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় শর্ট লিস্টেড হওয়ার ক্ষেত্রে একটা ইনফ্লুয়েন্স কাজ করে, এটা কোনো প্রকার কোঠা কিংবা এই ধরনের ব্যাপারগুলো। এটা হচ্ছে যে রিলেশন, কারণ আপনার প্রতি সেই লোকটা ডিপেন্ড করতে পারছে, আপনার প্রতি আস্থা আছে, সো আপনাকে তাহলে সে রিকমেন্ড করতে পারছে। এই জন্য নেটওয়ার্ক ডেভেলপ এবং আপনার যে কোয়ালিটিগুলো আছে সেটা জায়গা মতো জানা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কমার্শিয়াল ওয়ার্ল্ডে বা এই ওপেন মার্কেটে এগুলো খুবই কাজের। আপনি দেখবেন যে বড় বড় কোম্পানির সিও, বড় বড় কোম্পানির চেয়ারম্যান অথবা টপ এক্সিকিউটিভ অথবা সিআইও অথবা সিএক্সও, সো এরা সবসময় আলটিমেটলি কোয়ালিটি সাথে নেটওয়ার্কিং এবং ফুল প্যাকেজে যায়। সো যে প্যাকেজটা নিয়ে আজকে আমি কথা বলছি। এরপরের স্টেপসটা হচ্ছে যে সিভি অথবা রেজিউমি, আমি এটা কিভাবে লিখি, কিভাবে রিপ্রেজেন্ট করি। তো এখানে দুটো ভাগ আমি ডিপ ডাউন করব। তো সিভির মধ্যে হচ্ছে নিজস্ব একটা প্রোফাইল থাকবে, যেটা কিনা আমরা পুশ করব মার্কেটের দিকে। আরেকটা হচ্ছে লিঙ্কডইন কিংবা এরকম প্রফেশনাল নেটওয়ার্কে আমার প্রোফাইল থাকা, যেটা কিনা পাবলিকলি ভিজিবল এবং অনেকেই দেখছে। যখন মার্কেট সার্চ রিক্রুটাররা যখন খোঁজে, তো সেই সময়টাতে আপনার প্রোফাইল যেন সামনের দিকে আসে, এটার জন্য অনেক ধরনের মেকানিজম আছে। এটা আলটিমেটলি হয় পুল। সিভি ছিল পুশ, এটা হচ্ছে পুল, মানে আপনাকে টেনে নিয়ে আসবে। সো ওটা নিয়ে কথা বলবো। এরপরে কোথায় অ্যাপ্লাই করবে, যেটা কিনা আমি ইয়ার আফটার ইয়ার দেখছি যে আমার কাছে অনেক বেশি কোশ্চেন আসে যে আমি কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। সিম্পলি আমি হয়তো বলবো, কিন্তু করাটা হয়তো একটু কঠিন। প্রথম যে জিনিসটা, লিঙ্কডইন আবার আসছে। এখানে লিঙ্কডইনের বিভিন্ন সার্কুলার হয়, সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি। আমার প্রোফাইল এবং একটা সিভি আমি রেডি করে রাখবো, সেটা অ্যাপ্লাই করব। এটা এক ধরনের অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, সেক্টর ওয়াইজ, এরিয়া ওয়াইজ অ্যাপ্লাই করা যায়, যেগুলো লিঙ্ক আমি বিভিন্ন সময় দিচ্ছি। যেমন জার্মানিটা দিচ্ছি, আয়ারল্যান্ডেরটা দিচ্ছি, এরপর অস্ট্রেলিয়ারটা দিচ্ছি, কানাডারটা দিচ্ছি। তো এরকম অনেক কান্ট্রি আছে, আমি সেখানে অ্যাপ্লাই করতে পারি সরাসরি ওয়েবসাইটের ভিত্তিতে। এটা কেমন? এটা একটা আসলে অনলাইন টেমপ্লেটের মতো। আমার যদি সিভি রেডি থাকে, আমার ইনফরমেশনগুলো যদি রেডি থাকে এবং রেলিভেন্ট হয়ে থাকে, তাহলে আমি ওখানে গিয়ে আমার এই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে, এবং আমি যদি পারি বড় বড় ওয়েবসাইট যেগুলো, সেগুলো যদি আমার প্রোফাইল থাকে, প্রোফাইলের সঙ্গে আমি সিভি দিয়ে দিচ্ছি। যেমন monster.com, ইনডিড, এই জায়গাগুলোতে আমি কিন্তু আগেই ইনফরমেশন দিতে পারি। এরপরে আমি চেষ্টা করি। আবার দেখা যাচ্ছে কি জার্মানিতে এক ধরনের ওয়েবসাইট আছে, হয়তো বা এটা ডিই দিয়ে আছে, কিংবা আয়ারল্যান্ডে আছে হচ্ছে আইই দিয়ে। এরকম অনেক জায়গাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোথায় ইনফরমেশন পাবেন, এই ইনফরমেশন গুলো আলটিমেটলি তো গুগলে পাবেনই, এবং স্পেসিফাই করার জন্য কিংবা স্পেসিফিক করার জন্য আমি অনেক সময় এই ইনফরমেশন গুলো দিয়ে থাকি, এবং আবেদনের প্রসেস, রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আমি দিয়ে দিই। এটা হয়ে গেল। এরপরে আসতেছে হচ্ছে আমার ইন্টারভিউ। ইন্টারভিউটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এত কিছু প্রসেস করে যদি আপনি ইন্টারভিউতে গিয়ে
পারফর্ম না করতে পারেন, কিংবা আপনার কোয়ালিটি গুলো আছে, যে ডেমনস্ট্রেশনের ক্যাপাবিলিটি থাকা উচিত, সেটা যদি না থাকে তাহলে আলটিমেটলি এটা জিরো হবে। হ্যাঁ, মানে রেজাল্টটা ভালো হবে না। মানে এত কিছু করলেন, আপনার অনেক কিছু আছে, প্রোফাইল আছে, আপনার স্কিল আছে, আপনার নেটওয়ার্ক আছে, সবকিছু কমপ্লিট, বাট আপনি ইন্টারভিউতে যে ভালো পারফর্ম করলেন না, এটা হচ্ছিল যে মিলিয়নের সঙ্গে যদি আমি জিরোতে মাল্টিপ্লাই করি, যে রেজাল্টটা হবে এটাই আলটিমেটলি আপনার আউটকাম হবে। এই জন্য ইন্টারভিউতে ভালো ফোকাস করা উচিত, এখানে কমিউনিকেশন করা উচিত প্রপার ওয়েতে, ইফেক্টিভ, এটা আমি সফট স্কিলে আসবে। আর একটা হচ্ছে যে আমি যে জিনিসগুলোকে বলবো, হাইলাইট করার যে ব্যাপারটা, রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে। আমি যখন কথা বলছি তখন কথার মধ্যে যেন অ্যাকশন গুলো থাকে, যে আমি কি ধরনের কাজ করেছি, প্রবলেম সলভ করেছি, কি রেজাল্ট এসেছে, যে এই জিনিসগুলো, যেটাকে আমরা স্টার মেথড বলি, স্টার মেথডের মাধ্যমে আমাকে এগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। আর একটা হচ্ছে যে নিজের ব্যাপারে বলা, শর্ট স্টোরি তৈরি করা। অনেক কথা বলে এখানে খুব বেশি লাভ নেই, এখানে খুবই ইফেক্টিভ জিনিসগুলো, কিন্তু এই জিনিসটা খুবই ইম্প্যাক্টফুল যেন হয়। কথাগুলো এমন ভাবে আমি স্টোরি বিল্ড করবো, এটা খুবই ইম্প্যাক্টফুল হবে, তাহলে এটা হবে। তো এই রিলেটেড, সিভি রিলেটেড আমার আলাদা ভিডিও আছে, আমার ইন্টারভিউ রিলেটেড আলাদা ভিডিও আছে, নেটওয়ার্কিং নিয়ে আলাদা ভিডিও আছে। সো এই জিনিসগুলো আমি দেখে নিতে বলবো, অথবা আমি কোনো সময় আবার হয়তো বা রিপিট করবো। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো খুবই প্রিসাইজ নিয়ে আলোচনা করা দরকার, এবং কোয়াইট সাইজ করা উচিত, কারণ এটা হচ্ছে যে ক্যারিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এখন স্কিলে আমি ব্যাক করি, যে আমি যদি টেকনিক্যাল স্কিল এবং হাই ডিমান্ডেবল স্কিল গুলো ধরি, এগুলো কোনগুলো, আমি কোথায় প্রিপারেশন নিব, কিভাবে প্রিপারেশন এবং কি প্রিপারেশন নিব। তো প্রথমেই বরাবরের মতোই, যেটা কিনা এই মুহূর্তে এবং ফিউচারেও তাই হবে, অনেকদিন এটাকে ট্রেন করবে এবং এই জিনিসটা রিকোয়ারমেন্ট থেকেই যাবে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি আগেও বলেছিলাম, যেটা হচ্ছিল যে একটা ট্রির মতো, কিংবা একটা আমব্রেলার মতো। সো ট্রি যেরকম ব্রাঞ্চ থাকে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, মেশিন লার্নিং থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের আরো ডেভেলপমেন্টের আছে। এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে প্ল্যাটফর্ম টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা টেকনোলজি না শুধু, এটা একটা প্ল্যাটফর্ম টেকনোলজি, কারণ এটার সাথে অনেকগুলো টেকনোলজি জড়িত আছে। সো ইমেজ প্রসেসিং আছে, ডিপ লার্নিং আছে, এনএলপি আছে। সো অনেকগুলো এখানে কাজ করার জায়গা আছে, এবং আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, এবং এগুলোকে যদি আমি স্কিল ডেভেলপ করতে পারি, সো তাহলে আমি অনেকগুলো ক্ষেত্রে আমার ডেভেলপমেন্টটা অনেক বেশি ইজি হবে। এরপর ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইউএক্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, বিজনেস অ্যানালাইটিক্স, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। এগুলো যে কোনো একটা টেকনোলজি আপনি যদি নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারেন, নিজেকে স্কিলকে ইনহ্যান্স করতে পারেন, এক্সেল করতে পারেন, অনেক বেশি কাজে আসবে জব পাওয়ার ক্ষেত্রে, এবং অন্য যে কোনো কাজের ক্ষেত্রে এটা হয় হেল্প করবে। এগুলো নিয়ে পরে কথা বলবো আবার। এরপরে সফট স্কিল অথবা হিউম্যান স্কিল। প্রথম যে স্কিলটাকে আমি ফোকাস করতে বলবো, এটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা হচ্ছে আমাদের খুবই হেল্প করে এবং খুবই ইফেক্টিভ। আমি কিভাবে কথা বলছি, কিভাবে শুনছি, সেই হিসেবে রেসপন্স করছি। ইফেক্টিভ কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট। সো ইফেক্টিভলি লিসেন করা, সো কি শুনছি, শুনে আমি রেসপন্স করছি, কারণ এটা যদি আমি মিস করি, কি কনসার্ন ছিল কিংবা কি কোয়ারি ছিল, না বুঝে যদি আমি অ্যান্সার করি, তো অনেক সময় রং ডিরেকশনে এটাকে মুভ ফরওয়ার্ড করে, তো যেটা কিনা আলটিমেটলি রেজাল্ট ভালো হয় না। এই জন্য অ্যাক্টিভলি লিসেন করা খুবই জরুরি। সো অ্যাক্টিভ কমিউনিকেশন। এরপরে হচ্ছে আমি বলবো যে পজিটিভিটি, আমার অ্যাটিটিউডের মধ্যে পজিটিভিটি গুলো থাকতে হবে, অ্যাডাপ্টেবিলিটি, লিডারশিপে এরকম একটা প্ল্যাটফর্ম কোয়ালিটি, যেটার মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন প্রেশার হ্যান্ডেলিং, ডিসিশন মেকিং, অ্যাডাপ্টেবিলিটি গুলো থাকে, টিম ওয়ার্ক। সো এইগুলোকে আমাদেরকে খুবই ফোকাস করতে হবে, এবং এটাকে ওভার দ্য টাইম ডেভেলপ করতে হয়। তো এই জন্য এটাকে নিয়ে আমরা থিঙ্ক করব, সাথে হচ্ছে যে আমরা এটা নিয়ে কাজ করব। আর একটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, বাট এটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত, এবং সেই হিসাবে জন্যর ব্যাপারে ইম্প্যাথি, সিম্প্যাথি, হ্যাঁ। সো এই জিনিসগুলোকে আমাদেরকে থিঙ্ক করতে হবে, এবং অন্যের প্রবলেমগুলোকে বুঝতে হবে। অনেক সময় আমরা অনেক কারণেই হয়তো আপসেট হয়ে যাই, কিংবা না বুঝেই অনেক সময় রিয়াক্ট করি। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা খুব কুইক রিয়াক্ট করি, যেটা আমি সবসময় দেখি যে খুব বড় একটা প্রবলেম, যে আমরা না বুঝেই অনেক সময় রিয়াক্ট করি এবং কুইক রিয়াক্ট করি।
অনেক সময় নিয়ে পজ করলে দেখা যাচ্ছে যে আসলে আমরা রিয়েলাইজ করি তখন আমি ওই সময়টাতে কুইকলি করলে যেটা করতাম সেটা হয়তো বা অনেক সময় নিয়ে করলে করতাম না। তো এই জন্য আপনাদেরকে এই জায়গাতে ফোকাস করতে হবে, খুবই ফোকাস করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, থট প্রসেস গুলোকে আমাদেরকে ক্রিটিক্যাল করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে জায়গাগুলোতে, আদারওয়াইজ আমাদের খুবই প্রবলেম হবে। আবার অ্যাডাপ্টেবিলিটি নিয়ে আরেকটু কথা বলে নিই, যে অ্যাডাপ্টেবিলিটি আসলে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে অ্যাডপ্ট করার যে জিনিসটা, মানুষের এটা একটা বড় কোয়ালিটি। সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে ওই কোয়ালিটি দিয়ে আসলে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ। তার মধ্যে কয়েকটার মধ্যে এটা আমি একটা মনে করি যে এটা একটা বড় কোয়ালিটি যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন, যে আমাদের এই কোয়ালিটির কারণে আমরা যে কোনো পরিস্থিতিতে, মানুষ যে কোনো পরিস্থিতিতে অ্যাডপ্ট করতে পারে। সো এই যে অ্যাডাপ্টেবিলিটি, অ্যাটিটিউড, এটা আমাদের খুবই দরকার। কারণ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আসবে, এখানে যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি সো তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। সো এটার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসর অনেক বেশি শক্তিশালী প্রাণী ছিল, অনেক বড় ছিল, কিন্তু তারা আজকে নাই। তারা শুধু ইতিহাস হয়ে গেছে, স্টোরি হয়ে গেছে। তো এই জন্য যদি আপনার অ্যাডাপ্টেবিলিটি যদি না থাকে তাহলে আমরাও কোনো না কোনো সময়ের আগেই, প্রত্যেকটা মানুষই আসলে মরণশীল, তারা কেউ লম্বা সময় থাকবে না, কিন্তু তার আগেই, মানে মরার আগেই কিংবা একটা সার্টেন টাইমের আগেই সে হিস্ট্রি হয়ে যাবে। সো এই জন্য আমাদের এই ব্যাপারগুলোকে খুবই কনসেন্ট্রেট করতে হবে এবং এই জায়গাগুলোতে কাজ করতে হবে খুবই ফ্রেমওয়ার্কের। আমি একদিনে হুট করে একটা জায়গায় ট্রাই করে ফেললাম, আমার কোয়ালিটি নাই, এই নাই, সেই নাই, যেটা আমাদের অনেকের মধ্যে হয়, এটা আমি দেখেছি আগে থেকে। তো এই জিনিসগুলো না করে আমরা খুবই ফ্রেমওয়ার্ক, আমার রেডিনেসটাকে, আমি রেডি কিনা ওই জায়গাতে অ্যাপ্লাই করার জন্য। আমি একটা সার্কুলার দিলাম, তো দেখলেন যে ভাইয়া তো আসলে সার্কুলার দিয়েছে কিংবা অমুক একটা সার্কুলার দিয়েছে, আমি তাহলে তাড়াতাড়ি এখনই অ্যাপ্লাই করে দিই, বাট আমার রেডিনেসটা হয় না। এই জন্য রেডি হয়ে থাকি, এরপরে একদিনে 100টা জায়গাতেও অ্যাপ্লাই করা সম্ভব, পসিবল। সো নেটওয়ার্কিং কিভাবে করবো? লিঙ্কডইনে বিশেষ করে সিনিয়র এক্সিকিউটিভ যারা আছে বিভিন্ন জায়গায়, সো তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করে, তারা যে জিনিসগুলোকে ফলো করে, তারা যে জিনিসগুলো বলে সেই জিনিসগুলোকে জানার চেষ্টা করে। ইউনিভার্সিটির প্রফেসররা কি বলছে, তারা তাদের থট প্রসেসটা কি, তারা কি ধরনের জিনিসগুলোকে ফোকাস করছে সেই জিনিসগুলোকে দেখেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে আপনার নেটওয়ার্কের মধ্যে যাদের সঙ্গে আপনি কমিউনিকেট করছেন, সো তাদের সাথে একটু ডেভেলপ করার চেষ্টা করেন। সো এইগুলোকে যখন আপনি একসঙ্গে করে আপনি নেটওয়ার্কিং অ্যাপ্রোচ করবেন, তখন দেখবে যে আপনাকে অনেকেই চিনি, আমি অনেকেই চিনি। সো এই জিনিসটা হচ্ছে যে তাদের ওই জায়গাতে, তাদের হয়তো বা ওই হাই স্কিল নাই, কিংবা তারা অন্য জায়গাতে অনেক গ্যাপ আছে, কিন্তু তারা নেটওয়ার্কিং এ খুবই ভালো এবং তারা খুবই সাকসেসফুল হয়। পরবর্তীতে তারা স্কিল এগুলো যে জিনিসগুলোকে ডেভেলপ করে। কারণ আপনার যে কোয়ালিটি আছে এটা যদি মানুষ না জানে, সো তাহলে, কিংবা যাদের জানা উচিত তারা যদি না জানে, সো তাহলে খুব বেশি কাজ হবে না। আর সিভির ক্ষেত্রে আমি বলবো যে এটা অ্যাকশন ওরিয়েন্টেড হইতে হবে, কারণ আপনার অ্যাকশন এটা সবসময় এটা লাউডলি বলে আপনার কাজের কথার চেয়ে, মানে কাজ সবসময় কথার চেয়ে বেশি লাউডলি কথা বলে কিংবা সাউন্ড করে। তো আপনি যতই কথা বলেন না কেন, আপনার যদি অ্যাকশনের রেজাল্ট যদি এটা না থাকে, এটা কিন্তু কাজে আসবে না। এই জন্য কথা বলার সঙ্গে সঙ্গে আমরা কাজ করার চেষ্টা করব। সো এবং এটা কিনা সিভিতে রিপ্রেজেন্টেড হইতে হবে করতে। আর হচ্ছে যে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে আসি, এটা একদম ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিজের সম্পর্কে খুব শর্টের মধ্যে খুব সুন্দর করে প্রিসাইসলি সুন্দর একটি স্টোরি বিল্ড করে বলা, যেটা কিনা অ্যাকশন ওরিয়েন্টেড সাথে রেজাল্ট ওরিয়েন্টেড। আর এরপরে হচ্ছে যে আপনার যে জিনিসটাকে আরেকটা ফোকাস করা উচিত, সেটা হচ্ছে যে আপনাকে কিভাবে ডেমনস্ট্রেশন পুরো প্রসেসটাকে, সেই কমিউনিকেশনের ধরনটা কি ধরনের হবে। এবং কমিউনিকেশনে এই জায়গাতে আমি আবার একটু বলে রাখি যে আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কার সঙ্গে কথা বলছেন, কি টপিকে কথা বলছেন, এই জিনিসগুলো করতে হবে। এবং অডিয়েন্সটাকে কার সঙ্গে কথা বলছেন, অডিয়েন্স অনেক সময় হবে না, যেমন ইন্টারভিউ দিতে যাচ্ছেন এটা 1-to-1 হবে, কিংবা একটা বোর্ডের সাথে আপনার হবে। সো সেখানে আপনার তারা কি বুঝতে চাচ্ছে, তাদের কি, তো এই জন্য প্রি অ্যানালাইসিস করা দরকার, প্রিপারেশনটা অনেক বেশি দরকার। সো উইদাউট দ্যাট আপনি এই জায়গাতে পৌঁছাতে পারবেন না, সাকসেসফুল হবেন। এটা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে যেমন সত্য, এটা যখন ইন্টারভিউ দিচ্ছেন তখনও সত্য, যখন বিজনেস প্রেজেন্টেশনে যাচ্ছেন, টেকনোলজিক্যাল প্রেজেন্টেশনে যাচ্ছেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে আপনাকে রেজাল্ট দেখাইতে হবে, যে কোনো স্টোরিতে আপনার একটা রেজাল্ট থাকতে হবে। এটাকে আমি হয়তো একাধিকবার বলছি, কারণ এখানে ফোকাস করা উচিত। তো এইভাবে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, এবং আবেদনের ক্ষেত্রে এর আগেও বলেছিলাম, আপনি ইউএসএ বলেন, ইউরোপে বলেন, কানাডাতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, এবং মিডল ইস্টের দেশগুলোতে হইতে পারে, এশিয়ার অন্য দেশগুলোতে হইতে পারে, যেখানেই আপনি অ্যাপ্লাই করেন না কেন,
সো সেখানে আপনাকে আপনার ওয়েবসাইট দিয়ে আপনার যদি প্রোফাইল থাকে সো তাহলে কিন্তু আপনার এজেন্ট ছাড়া এটা করা সম্ভব। এবং প্রায় একটা কথা শুনি যে এত সার্কুলার দেখি, আমরা তো কাউকে চাইতে দেখি, চাইতে তো আর আপনাকে বলে কই কেউ যায় না, এটার রেজাল্ট হচ্ছে এরকম। কিন্তু অনেক মানুষ আসে, রাস্তাঘাটেও আমার বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়। ইমাজিন আমি এক জায়গায় শপিং এ গেলাম, সেখানে যে কারোর সঙ্গে দেখা হচ্ছে, একটা দেশে ঘুরতে গেলাম, কাজে গেলাম, ট্রেনের মধ্যে কারোর সাথে দেখা হচ্ছে, কারো বাসায় গিয়ে আমার তাদের সাথে দেখা হচ্ছে। আসতেছে না, এই কথাগুলো পুরোটাই ভুল কথা, মিথ্যা কথা। আপনি ভুল জানেন, ভুলে স্বর্গের রাজ্যে আছে। মানুষ চেষ্টা করে নিজের কারণে, নিজের যোগ্যতা দিয়ে আসছে। অনেক সময় এই ধরনের ইনফরমেশন গুলো তাদেরকে হেল্প করে, এই জন্য এই জিনিসগুলো বলা। আমার মতো আরো অনেকে যারা বলে তারা এই কারণেই বলে, কারণ হচ্ছে যে আমি নিজে সাথে আমার পরিচিত অনেক মানুষ আছে, শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা কিনা নিজেদের যোগ্যতা দিয়ে, নিজেদের নেটওয়ার্ক দিয়ে তারা এখানে আসছে। না কখনো তারা এজেন্টের কাছে গেছে, মিনস তারা 1 টাকা খরচ করেছে এটার জন্য থার্ড পার্টির সাথে, না কখনো অন্য কারো কাছ থেকে ফাইন্যান্সিয়াল মানে একটা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তারা আসছে, এরকম না। এখানে শুধুমাত্র নিজের অ্যাপ্রোচ এবং নিজের সবকিছু কোয়ালিটি দিয়ে আসছে। সো ইউরোপ জুড়ে সব দেশে আমি কম বেশি মানুষ পাই যারা প্রফেশনাল জব করছে এবং যারা কিনা নিজেরা আসছে। এবং মেজরিটি মানুষ হচ্ছে যে হায়ার স্টাডির মাধ্যমে আসার পরে পরবর্তীতে জব করছে, আর একটা সিগনিফিকেন্ট মানুষ আছে যারা কিনা নিজেরা প্রথমে জবের জন্য আসছে, তারপরে অন্য কাজ করছে, মানে স্টাডি করছে আবার জব করছে, এরকম আছে। সো ওই ক্যাটাগরিতে আলটিমেটলি আমি পড়ি। এরকম আমার মতো আরো মানুষ আছে। তো এই জায়গাতে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো ব্যাপার নাই, স্কেপটিক্যাল হওয়ার কোনো জায়গা নাই। আপনারা খুব ইজি ওয়েতে যদি এই প্রসেস অনুসারে ফলো করেন, এটাই সাকসেস মন্ত্র। এটা আমি যাদেরকে দেখেছি যারাই সাকসেসফুল হয়েছে তারা এইভাবে এসেছে এবং সাকসেসফুলি তারা এই জায়গাগুলোতে পৌঁছে, এবং অনেকেই খুবই ভালো জায়গাতে আছে, টপ র্যাঙ্কের জায়গাতে আছে এবং খুবই সম্মানের সাথে। কারণ ডিগনিটি এখানে টাকা দিয়ে হয়তো বা এই জিনিসগুলোকে পরিমাপ করা যাবে না, কারণ এখানে সোশ্যাল গ্যাপটা খুব বেশি। বিশেষ করে আমি ইউরোপেরটা বলতে পারি যে এখানে সোশ্যাল গ্যাপটা খুবই কম। যে একজন মানুষ যে আর্নও করে না তার যে, এবং যে কিনা একেবারে টপ এক্সিকিউটিভ লেভেলে, তাদের দুইজনের আর্নিং এর ডিফারেন্স অনেক বেশি না, যেটা আমাদের দেশে কিংবা এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক দেশে আছে, যেটা কিনা ইউরোপে কিংবা অনেক উন্নত দেশগুলোতে, ওয়েস্টের অনেকগুলো দেশেই এই জিনিসগুলো নাই। এখানে সোশ্যাল গ্যাপগুলো অনেক খুবই ন্যারো এই জায়গাগুলোতে। তো এই জন্য টাকা দিয়ে না, এখানে ডিগনিটিটা ফ্যাক্টর। আপনি যে জব করছেন এটার জন্য আপনি প্রপার রেসপেক্ট পাচ্ছেন। এর মতো না হওয়ার কারণে অনেক সময় মনে করি যে আমরা ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে বৈষম্য, ওটা আমরা ফেস করছি কিনা, না এরকম ফেস হয় না, বিধায় আমরা এত জোর গলায় কিংবা এত লাউডলি কথা বলতে পারি কাজের ক্ষেত্রে, সোসাইটির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। এই জন্য আমরা যদি ওই জায়গাগুলোতে ফোকাস করি, সো এখানে ডিগনিটি, আপনার সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, এই জায়গাগুলোতে অনেক কোয়ালিটিফুল। এবং দিন শেষে তো আপনি দেশের জন্য এভিডেন্স একটা, আর একটা হচ্ছে যে সম্মান, ওই যে রেসপেক্টটা আপনি আর্ন করছেন। এবং সফট স্কিলে আমি লাস্ট শেষ করবো, সেটা হচ্ছে রেসপেক্ট। আপনার আমাদের সবার প্রতি রেসপেক্টফুল হওয়া উচিত। সো তাহলে আমরা রেসপেক্ট পাবো। একজনকে যদি আমরা রেসপেক্ট করতে না পারি, সো তাহলে হবে। ডক্টর ইউনূসের মতো মানুষকেও আমরা অনেক সময় অপমান করেছি, হয়তো সবাই করে নাই, কিন্তু স্বৈরাচারী সরকার এবং তার দোসররা বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখাপড়া নিয়ে, মানে ডাক্তার পর্যন্ত বলতো তাকে, তারপরে তাকে সুৎখোর বলতো। এই জিনিসগুলো কিন্তু দেখেন যে সারা দুনিয়ার মানুষ তাকে রেসপেক্ট করে। তো এক শ্রেণীর মানুষ আমরা অবশ্যই রেসপেক্ট করেছি, ওভারঅল করেছি, আমরা তাদেরকে আইডল মানি এবং বিদেশিরা তাকে আইডল মানি, কিন্তু আমার সরকার করেছে। তো এই যে দেখেন, তারা কিন্তু আলটিমেটলি আজকে যে তাদের যে পরিণতি তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, যে স্যান্ডেল মারছে তাদের ছবিতে, দোসরকে না সরাসরি বেচারিকেই স্যান্ডেল মানে জুতার ফিকে মারছে কিংবা শু ফিকে মারছে, তাই এটা অনেক সম্মানিত। তাই যে রেসপেক্ট আপনি যখন অন্য মানুষকে দিতে না পারেন, মানুষ আপনাকে রেসপেক্ট দেবে। স্টোরি বলার এটাই মোরাল। সো আজকে এই পর্যন্তই। আবার অন্যদিন আবার ডেভেলপমেন্টের আর একটা টপিকের উপরে কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।